আমরা আবারও যাব দর্শক, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সেই সংবাদ সম্মেলনে আমরা এখন আবার যুক্ত হচ্ছে। আরেকটু সুসংহত করার জন্য আমরা চাই আমাদের ভেতরে যারা আছেন তারা যেন একটু সহযোগিতা করেন। কিন্তু আমরা যদি নিজেদেরকে বলি খারাপ হচ্ছে, কিছুই হচ্ছে না, যাচ্ছে তাই দেশ, বাইরে গিয়ে তখন আমাদের জন্য অনেক সময় প্রথম আগে এক্সপ্লেন করতে ওগুলি, হ্যাঁ ডেফিনেটলি ক্রিটিসিজম হবে, কিন্তু দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য দরদ থাকলে কিছুটা সরকারের সাথে সবাই নিজেদের সাথে সহযোগিতা করবে, এটি শুধু আমরা করি। আপনাদের কাছে এই প্রত্যাশাটা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর এমনি প্রশ্ন যখন করবেন তখন বিভিন্ন প্রশ্ন করবেন, সেগুলো আমাদের স্পেসিফিক সাবজেক্ট বিষয় আছে, সেগুলোর উপর আমরা উত্তর দিতে চেষ্টা করব। এখন আমি জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের পরিকল্পনা উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। এই বাজেটের আলোচনা তো আর করার জন্য তো জাতীয় সংসদ নাই, কাজেই আগামী 2-3 সপ্তাহ 22 তারিখে অর্থ বিল পাস হবে, 22 তারিখে। তার আগে যেসব এই বাজেট সম্বন্ধে যা বলার, সুধী সমাজ, অর্থনীতিবিদ, আমাদের সাংবাদিক বন্ধুরা যারা যা আলোচনা করবেন, ব্যবসায়ী যারা যারা সঙ্গে সম্পৃক্ত এবং সব মানুষ, যাতে আমরা এই সংসদের আলোচনার বা যে নাই সেই অনুভব না করি। আপনাদের আলোচনা থেকেই আমরা হয়তো পরে যখন অর্থ বিল পাস হবে তখন কিছুটা সংশোধন করার সুযোগ পাবো আমরা। বাজেটকে যেমনটা অর্থ উপদেষ্টা মহোদয় দেখেছেন, অনেকভাবে অনেক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা যায়। আমি যদি সরকারে আসছি যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই যদি দেখি, তাহলে আমি এই বাজেটকে বলবো একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। একটা লক্ষ্য করবেন যে এই বাজেটটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা মাঝখানে হঠাৎ করে 1 বছর 1.5 বছরের জন্য এসেছি। এই ধারাবাহিক প্রক্রিয়ায় লক্ষ্য করবেন যে প্রস্তাবিত বাজেটের সিংহভাগ ব্যয় চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের দায় মেটাতে, এবং তার সাথে ভর্তুকি আছে, কৃষি এবং জ্বালানি খাতে ভর্তুকি আছে, সেটা রাখতে হচ্ছে। কারণ মূল্যস্ফীতিকেও আমরা উত্তরাধিকার সূত্রে গত বছর আমাদের দায়িত্ব গ্রহণের আগে থেকেই আমরা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে জ্বালানিতে বিদেশিদের পাওনা পুরোটা আমরা পরিশোধ করে দিয়ে এখন অন্তত স্থিতি অবস্থায় এসেছি। জ্বালানি উপদেষ্টা আছেন, তিনি ভালো বলতে পারবেন। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আর অনেকে বলবেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পত্রপত্রিকায় আমি দেখেছি যে এটাকে বলা চলে যে কি যে বলা চলে সেটা অনেকেই দ্বিধাগ্রস্ত, এই বাজেটকে কিভাবে সংজ্ঞায়িত করবেন। অনেকে বলেছেন গতানুগতিক বাজেট, বড় কোনো চমক নাই, কৌশলগত বা কাঠামোগত তেমন পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না। যেটা তারা অন্তর্বর্তী সরকার যেটা বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এসেছে, সেখান থেকে প্রত্যাশা করা হচ্ছিল, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার ব্যয় বরাদ্দ, এগুলোর দিকে তাকানো হয়েছে। বৈষম্য কমানো, এগুলোর জন্য আসলেই কি কিছু
করেছি কিনা, এই বাজেটে করার প্রতিফলিত হয়েছে কিনা সংখ্যাগুলোর মধ্যে, এটা বুঝতে হবে যে বাজেট একটা চলমান প্রক্রিয়া, এটা শূন্য থেকে শুরু হয় না। যেমন যে কর বিন্যাস এখন আছে, অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বললেন, এই কর ব্যবস্থার মধ্যে তো অনেক অসঙ্গতি আছে, অনেক সামঞ্জস্যহীনতা আছে। একটা অসঙ্গতি কমাতে গেলে আরেকটা অসঙ্গতি দেখা দেয়। এখন একদম শূন্য অবস্থা থেকে শুরু করলে আমি তাত্ত্বিকভাবে একদম সুন্দর একটা কর নীতি করতে পারতাম, কিন্তু এখন তো আমরা একটা জায়গায় আছি, সেখান থেকে এদিক ওদিক করতে হচ্ছে। এটা আরও স্পষ্ট হয় যেটা, দুঃখিত, যে আমাদের যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই, কারণ বলা হচ্ছে যে আমরা নতুন কৌশলগতভাবে কি করলাম। এখন কথা হলো যে এই সমাপ্ত প্রায় অর্থ বছর এবং প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন করতে হচ্ছে, সেগুলোর প্রায় সবই পূর্ববর্তী সরকারের নেয়া প্রকল্প। আমরা এটা হলো এবং চলমান প্রকল্প এগুলো। এর কারণ হলো যে এগুলোর অধিকাংশই স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় অত্যধিক সংখ্যায় এইসব প্রকল্প আছে। এত বেশি সংখ্যক প্রকল্পের এমনকি সে সময় অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি। এই যে আমরা যে প্রস্তাবিত বাজেট, এখানে ধরুন 1100-র বেশি, 1100 এখানেই লেখা আছে, 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। এবং এই যে 20-30টি নতুন প্রকল্প বললাম, এগুলোও কিন্তু নিয়ম অনুযায়ী গত বছরের প্রস্তাবিত বাজেটের নথিভুক্ত, যেটাকে বলে সবুজ পাতায় অন্তর্ভুক্ত, বরাদ্দহীনভাবে অন্তর্ভুক্ত করা সেই প্রকল্পগুলো, কাজে সেগুলো ঠিক আমাদের প্রকল্প না। কাজেই মোদ্দা কথা হলো, দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব, আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। প্রশ্ন হলো যে একটা পুল নির্মাণ হচ্ছে, একটা রাস্তা নির্মাণ হচ্ছে, এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগতভাবে মানব সম্পদ উন্নয়নের নতুন প্রকল্প নিতে পারবো না। আগে তো ওগুলো শেষ না করলে তো এটা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি। সেরকম যে এমনকি অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা বলছি যে আমরা মেগা প্রকল্প নিতে চাই না, যেই 2-3টি মেগা প্রকল্পে আমরা প্রাধান্য দিয়েছি, সেগুলো সবগুলোই হলো বাণিজ্য সংক্রান্ত, বহির্বাণিজ্য সম্পর্ক প্রকল্প। যেমন এগুলো চলমান প্রকল্প, কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়েছি, সেটা হলো মাতার বাড়ি গভীর সমুদ্র প্রকল্প, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, বা খুলনা মংলা সমুদ্র বন্দর প্রকল্প, এগুলোকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু এগুলোকেও আমরা কাটছাঁট করছি। যেমন কিন্তু ঋণ চুক্তি হয়ে আছে আগে থেকে, ঋণ চুক্তি হয়ে যাওয়ার পর এগুলোকে পুনর্বিন্যাস করা, কাটছাঁট করার জন্য এটা খুব যে বোঝাপড়া, সেটা কিন্তু খুব কঠিন। কারণ একবার হয়ে গেলে ঋণ চুক্তির মধ্যে সব কিছু থাকে। তারপরও যেমন একটি উদাহরণ দিচ্ছি,
মংলা বন্দরের যেইটা 4,000 বা 5,000 কোটি টাকার যে প্রকল্পটা আমরা নিয়েছি, যেটা চীন অর্থায়ন করবে, সেখানে আমরা 500 কোটি টাকা কমাতে সক্ষম হয়েছি। এভাবেই আমরা এই চলমান প্রকল্পগুলোকে দেখছি, এবং তার মধ্যে যেই চলমান প্রকল্পগুলোকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো যে গ্রামীণ রাস্তাঘাট, এগুলো অনেকগুলো নষ্ট হয়ে আছে, পড়ে আছে, পুল নষ্ট হয়ে গেছে। এই প্রকল্পগুলো, তারপর বিভিন্ন শহরগুলো, ঢাকার বাইরের শহরগুলো, জেলা শহর হোক, অন্যান্য পৌরসভা হোক, এমনকি পৌরসভার বাইরেও কিছু গ্রামীণ শহর, এগুলোকে বাসোপযোগী করার এবং এগুলোতে বাসোপযোগী করা মানে হলো যে পয় নিষ্কাশন ব্যবস্থা বা পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। চলমান প্রকল্প হলেও আমরা কিছু গুরুত্ব দিচ্ছি কিছু কিছু প্রকল্পে। এগুলোতে গ্রামীণ এমন একটা হলো যে এগুলো হলো ওই সব শহরে আমাদের নাগরিক বিকেন্দ্রীকরণের জন্য ওই শহরগুলোকে বাসযোগ্য যদি করা যায়, সেটা একটা বিষয়।